আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দায়িত্ব নিয়ে ব্যাপক পরিবর্তন আনবেন জো বাইডেন, জোর দেবেন অর্থনীতি উন্নয়ন, করোনা মোকাবেলা, বর্ণবৈষম্য দূর এবং অভিবাসনে। ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বলছেন স্ত্রী মেলানিয়া। ওরা চোর, ভোট চুরি করেছে বলে আবারও টুইট ট্রাম্পের, আইনি লড়াইয়ের ঘোষণা। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত মিডল ক্লাস প্রেসিডেন্ট জো বাইডেন, ফার্স্ট লেডি হলেও শিক্ষকতা চালিয়ে যাওয়ার আগ্রহ জিল বাইডেনের। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা কোটি ছাড়ালো, মাস্ক বাধ্যতামূলক করার পরিকল্পনা বাইডেনের। এবং ইসলামের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আছে বলে মন্তব্য ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর। লিভ টুগেদার ও মদ্যপানের বৈধতা দিল আরব আমিরাত। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রেসিডেন্ট তো হলেন, এখন তাহলে কি করবেন জো বাইডেন? কোন কাজগুলোকে অগ্রাধিকার দেবেন আর বিদায়ী ডোনাল্ড ট্রাম্পের কি বাদ দেবেন? এখন সেগুলো নিয়েই চলছে বিশ্লেষণ। জো বাইডেনের পরামর্শদাতারাও দিনরাত খেটে খুঁটে চেয়ারে বসার আগেই তৈরি করছেন সেসব পরিকল্পনা আর যুক্তরাষ্ট্রকে তার ঐতিহ্যের সঙ্গে এগিয়ে নেবার। বিস্তারিত রিপোর্টে। Our work begins with getting COVID under control. We cannot repair the economy, restore our vitality. দায়িত্ব নেবার পর সবচেয়ে প্রথম যে পদক্ষেপগুলো নেবেন ইতিমধ্যেই তার পরিকল্পনা ঘোষণা দিয়েছেন জো বাইডেন। সেই পদক্ষেপে করোনা ভাইরাস মহামারী মোকাবেলা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। তার শিবির থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসের পরীক্ষা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হবে এবং নাগরিকদের মাস্ক পরতে বলা হবে। ডোনাল্ড ট্রাম্পের নেওয়া বেশ কিছু বিতর্কিত নির্বাহী আদেশ, যার জন্য কংগ্রেসের অনুমোদন দরকার হয় না, সেগুলোকে আগের অবস্থানে নেবার পরিকল্পনা করছেন জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র, তাতে আবারও যোগ দেবেন বাইডেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে গিয়েছিল যুক্তরাষ্ট্র, সেই সিদ্ধান্ত বদলে দেবেন জো বাইডেন। যে 7টি মুসলিম দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহার করা হবে। দায়িত্ব নেওয়ার পর তিনি বারাক ওবামার সময়কার কিছু নীতিকে পুনর্বহাল করবেন। বিশেষ করে শিশু বয়সে যারা কোনো বৈধ কাগজ ছাড়া অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি তিনি ফিরিয়ে আনবেন। এছাড়া দীর্ঘদিন বসবাস এবং ট্যাক্স দেয়া অভিবাসীদেরও বৈধতা দেবেন তিনি। জো বাইডেন এমনই এক সময় দায়িত্ব নেবেন যখন যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিকদের একের পর এক মৃত্যুকে ঘিরে দীর্ঘ সময় সহিংস বিক্ষোভ চলেছে। ট্রাম্পের সময় বর্ণভিত্তিক বিভেদ বৃদ্ধি এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের উত্থান হয়েছে বলে অভিযোগ রয়েছে। জো বাইডেন বর্ণভিত্তিক বৈষম্য উচ্ছেদকে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ ভিত হিসেবে তৈরি করতে চান। তিনি সরকারি তহবিল ব্যবহার করে সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী মূল্য বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করতে চান। কৃষ্ণাঙ্গ, এশিয়ান, ল্যাটিনো ও অন্যান্য জনগোষ্ঠীর সাথে সম্পদের বৈষম্য দূর করতে কেন্দ্রীয় ব্যাংক যাতে আরও জোরালোভাবে কাজ করে সেটি নিশ্চিত করতে চান। পুলিশ প্রশাসনের সংস্কারের জন্য একটি কমিশন করার কথাও ভাবছেন তিনি। এছাড়া পররাষ্ট্রনীতিতেও বেশ কিছু পরিবর্তন আনবেন জো বাইডেন। মেহরুন বিদ্যু ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকান দলীয় সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। অভিনন্দন বার্তায় বুশ বলেছেন, যদিও আমাদের মধ্যে রাজনৈতিক পার্থক্য আছে, তবুও আমি মনে করি জো বাইডেন ভালো মানুষ হবেন।
তিনি দেশকে নেতৃত্ব দেওয়া ও ঐক্যবদ্ধ করার সুযোগ পেয়েছেন। ডেমোক্রেট হিসেবে লড়লেও তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন। আমি প্রেসিডেন্ট ট্রাম্প ও ওবামার জন্য যা চেয়েছিলাম, জো বাইডেনের জন্য তাই চাইছি। আমি তার সাফল্য কামনা করি। বুশ জানান, ইতিমধ্যে তিনি বাইডেন এবং কমলা হ্যারিসের সঙ্গে কথা বলেছেন। আমি এইমাত্র জো বাইডেনের সঙ্গে কথা বললাম। গত রাতের দেশপ্রেমিক বার্তার জন্য আমি তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছি। কথা বলেছি কমলা হ্যারিসের সঙ্গেও। বুশ অবশ্য তার বিবৃতিতে ট্রাম্পকে কঠিন লড়াইয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ট্রাম্প সম্পর্কে তিনি বলেছেন, 7 কোটির বেশি নাগরিকের ভোট পাওয়া একটি অসাধারণ রাজনৈতিক অর্জন, যা বাইডেনের পর ইতিহাসের সর্বোচ্চ ভোট। নির্বাচনে পরাজয় মেনে নেওয়াকে কেন্দ্র করে ট্রাম্পের অভ্যন্তরীণ মহলে বিভক্তি দেখা দিয়েছে। ফার্স্ট লেডি মেলানিয়া পরাজয় মেনে নিতে ট্রাম্পকে পরামর্শ দিচ্ছেন। পরাজয় স্বীকার করার বিষয়টি ট্রাম্পের কাছে তুলেছিলেন তার জামাতা জ্যারেড কুশনারও। তবে কোনো মতেই জো বাইডেনের জয় মেনে নিতে পারছেন না ট্রাম্প ও তার ছেলেরা। বিস্তারিত রিপোর্টে। জামাতা ও জ্যেষ্ঠ পরামর্শক কুশনারের পর ফার্স্ট লেডি মেলানিয়াও ব্যক্তিগত আলোচনায় ট্রাম্পকে পরাজয় মেনে নেওয়ার বিষয়টি বুঝিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের জন্য নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার সময় এসে গেছে। তবে স্ত্রী ও জামাতার কথা থোড়াই কেয়ার করছেন ট্রাম্প। তিনি তার শেষ টুইটেও বাইডেন ও ডেমোক্রেটদের ভোট চোর হিসেবে উল্লেখ করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের 2 ছেলে ডোনাল্ড জুনিয়র ও এরিকো মিত্রদের লড়াই চালিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। তারা রিপাবলিকান ও ট্রাম্প সমর্থকদের সরাসরি ফল প্রত্যাখ্যান করার জন্য বলছেন। শনিবার যখন নির্বাচনের ফল ঘোষণা করা হয়, তখন ভার্জিনিয়ায় গলফ খেলতে গিয়েছিলেন ট্রাম্প। ঘনিষ্ঠরা বলছেন, ব্যক্তিগতভাবে ট্রাম্প নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেননি যতটা তিনি সরাসরি প্রত্যাখ্যান করে আসছেন। তবে তিনি তার আইনজীবীদের আইনি চ্যালেঞ্জ জানিয়ে ফলাফল দেরি করাতে চাইছেন। তিনি নির্বাচনের ফল মেনে নেওয়ার কোনো লক্ষণ দেখাননি। ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র জ্যাসন মিলার অবশ্য গতকাল রোববার এক টুইটে কুশনারের পরাজয় মেনে নেওয়ার ঘটনাটি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ওই গল্প সত্য নয়। তিনি আরও বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের পরামর্শক কুশনার নির্বাচন নিখুঁত করার জন্য সব ধরনের আইনি সমাধান গ্রহণের কথা বলেছেন। রোববার রাতে এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, আমরা মনে করি এই লোকগুলো চোর। শহরের সকল ভোট যন্ত্রগুলো দুর্নীতিগ্রস্ত। এটা চুরির নির্বাচন। ব্রিটেনের সেরা ভোট বিশেষজ্ঞ বলেছেন, স্পষ্টতই এটা চুরির নির্বাচন ছিল, কারণ কিছু রাজ্যে বারাক ওবামাকেও টপকে গিয়েছেন জো বাইডেন, যা কল্পনাতেও অসম্ভব। কোনোভাবেই প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়তে নারাজ ডোনাল্ড ট্রাম্প। রেওয়াজ মেনে পরাজয় স্বীকার করে এখনও কোনো বক্তৃতাও দেননি তিনি। তাই তো ফের ডেমোক্রেটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে ট্রাম্প টুইটে আরও দাবি করেছেন, ওরা যা চুরি করতে চেয়েছিলেন সেটা করতে পেরেছেন, আর সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছেড়ে দেওয়ার পর গ্রেফতার হতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র অ্যাডাম এরলি। তিনি রোববার এক সাক্ষাৎকারে বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার আগে যেসব অপরাধ করেছিলেন, আদালতে সেগুলোর ব্যাপারে বহু মামলা রয়েছে। বর্তমানে তিনি প্রেসিডেন্ট হিসেবে আইনি দায়মুক্তি ভোগ করছেন বলে তাকে ওইসব মামলায় গ্রেফতার করা যাচ্ছে না। এরলি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন থেকে শুরু করে ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো বহু অভিযোগ রয়েছে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ট্রাম্পের বিরুদ্ধে মামলা রয়েছে। চলতি বছরের 3রা জানুয়ারি ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। ইরাকের রাজধানী বাগদাদে ওই হত্যাকাণ্ডের পর ইরান ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে হত্যা মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়। সে সময় অনেকে বিষয়টিকে হাস্যকর বলে উড়িয়ে দিলেও বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প চিরদিন ক্ষমতায় থাকবেন না এবং আইনি দায়মুক্তিও তাকে আজীবন সুরক্ষা দেবে না। খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা নয়া প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের তুলনায় সারা জীবন কঠোর শ্রমে সঞ্চিত ও অর্জিত তার সম্পত্তিও মধ্যবিত্তের কাতারেই। এমনকি জো বাইডেন নিজেকে মধ্যবিত্ত আমেরিকানদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। All my time in public life, from since I've gotten involved, I've been referred to as middle class Joe. It's not always meant as a compliment. সাধারণ মানুষের কাছে তিনি মিডল ক্লাস জো নামেই পরিচিত। সেই মিডল ক্লাস জো বাইডেনই নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
মিডল ক্লাস জো নামে পরিচিত হলেও বাস্তবে তার জীবনে অর্জিত সম্পত্তির মূল্য কয়েক লাখ ডলার। প্রেসিডেন্ট নির্বাচনের সময় জো বাইডেন 2016, 2017 এবং 2018 সালের সম্পত্তির যে হলফনামা দিয়েছেন তাতে স্টেট এবং ফেডারেল আয়কর রিটার্নের হিসেবে বাইডেনের মোট সম্পত্তির পরিমাণ 90 লাখ ডলার। এর মধ্যে ডেলাওয়ারে রয়েছে 40 লাখ ডলারের 2টি বাড়ি, নগদ এবং বিনিয়োগ মিলিয়ে রয়েছে আরও 40 লাখ ডলার। এছাড়া 10 লাখ ডলার পেয়েছেন ফেডারেল পেনশন হিসেবে। 1973 থেকে 2009 সাল পর্যন্ত সেনেটর ছিলেন বাইডেন। সেনেটের হিস্টোরিক্যাল রেকর্ড বলছে এই সময়ের মধ্যে বাইডেনের বেতন $42,500 ছিল, তবে শেষ পর্যন্ত তা বেড়ে $1,74,000 পর্যন্ত হয়েছে। বাইডেন তখন উপহাস করে বলতেন, আমি কংগ্রেসের সবচেয়ে গরিব মানুষ। বারাক ওবামার আমলে 2009 সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন। 2017 সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। এই সময় তার বেতন এক ধাক্কায় 30% বৃদ্ধি পায়। প্রত্যেক বছর বৃদ্ধির ফলে সেই বেতন দাঁড়ায় $2,30,000। 2019 সালে বাইডেন যখন তাদের আর্থিক সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে আনেন তখন তিনি জানিয়েছিলেন 2017 এবং 2018 সালে তার এবং স্ত্রী জিল বাইডেনের সম্পত্তির পরিমাণ ছিল $1,05,00,000। সামান্তা খালিদ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে আগামী বছরের জানুয়ারিতে শপথ নেবেন জো বাইডেন। তিনি যতটা পরিচিত সবার কাছে, কিন্তু নতুন ফার্স্ট লেডি জিল বাইডেন এখনও অনেকের কাছে ততটা পরিচিত নন। নতুন প্রেসিডেন্টের সঙ্গে নতুন ফার্স্ট লেডিও আসছেন হোয়াইট হাউসে। একজন পুরোদস্তুর কলেজ শিক্ষক জিল বাইডেন ছাত্রছাত্রীদের কাছেও তুমুল জনপ্রিয়। আরও দেখুন রিপোর্টে। শিগগিরই মেলানিয়া ট্রাম্পের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন 69 বছর বয়সী একজন কলেজ শিক্ষক। তার নাম জিল বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে একজন পরিপূর্ণ পেশাজীবী নারী হিসেবে প্রথম শিক্ষিকা থেকে সরাসরি ফার্স্ট লেডি হতে যাচ্ছেন জিল বাইডেন। জো বাইডেন ও জিল বাইডেন দুজন দুই জগতের মানুষ। বাইডেন আগাগোড়া রাজনীতিক, জিল পুরোদস্তুর একজন শিক্ষক। মূলত ইংরেজির একজন অধ্যাপক হিসেবে কলেজে পড়ান তিনি। ফার্স্ট লেডি হওয়ার পরও তিনি নিজের শিক্ষকতা পেশা চালিয়ে যেতে চান। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় সেকেন্ড লেডি হিসেবে প্রায় 8 বছর ধরে ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন জিল। পাশাপাশি চালিয়ে গেছেন শিক্ষকতাও। শিক্ষকতা নিয়ে বেশি ব্যস্ত থাকলেও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর থেকেই স্বামীর প্রচারণাতেও সময় দিয়েছেন। তিনি বলেন, স্বামী হলেও তার সঙ্গে বাইডেনের সম্পর্ক অনেকটা বন্ধুর মতো। নিউ জার্সি স্টেটে 1951 সালে জন্মগ্রহণ করেন জিল বাইডেন। মা বাবার দেওয়া নাম জিল জ্যাকবস। বাইডেনের সঙ্গে বিয়ের আগে আর একজন ফুটবল খেলোয়াড়ের সঙ্গে বিয়ে হয়েছিল তার সঙ্গে বিচ্ছেদ হয় জিলের। 1972 সালে এক গাড়ি দুর্ঘটনায় স্ত্রী পুত্রদের হারান বাইডেন। এরপর জিলকে জীবনসঙ্গী করেন তিনি। বাইডেনের সঙ্গে প্রেম করেই বিয়ে করেন জিল। বাইডেনের প্রেমের প্রস্তাব কিন্তু একবারেই গ্রহণ করেননি জিল। 5 বার প্রস্তাব দেওয়ার পরই প্রেমে সাড়া মেলে। আর প্রেমে প্রথম সাড়া না দেওয়ার কারণ হিসেবে জিল বলেন, আমি আসলে নিশ্চিত হতে চেয়েছিলাম যে জোর সন্তানেরা আর মা হারা না হয়। নিউ ইয়র্কে 1977 সালে বিয়ে হয় জিল ও জোর। মিসেস বাইডেন শিক্ষক হিসেবে কয়েক দশক ধরে কাজ করছেন। স্নাতক ডিগ্রির পাশাপাশি তিনি 2 বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। 2007 সালে ডেলওয়ার বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ওয়াশিংটনে যাওয়ার আগে জিল বাইডেন একটি কমিউনিটি কলেজে পড়াতেন। কিশোর কিশোরীদের একটি মনোরোগ হাসপাতালেও শিক্ষকতা করেন তিনি। ডেলাওয়্যার ব্রান্টিউইন উচ্চ স্কুলে তার পুরনো শ্রেণীকক্ষ থেকে এবছর ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে বক্তব্য দিয়েছেন জিল। এই কলেজেই তিনি 1991 থেকে 1993 সাল পর্যন্ত ইংরেজি শিখিয়েছিলেন শিক্ষার্থীদের। জো বাইডেন 2009 থেকে 2017 সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট থাকার সময় জিল বাইডেন নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজের ইংরেজি অধ্যাপনা করতেন। এ সময় স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনতা নিয়েও কাজ করেন জিল বাইডেন। 2012 সালে শিশুদের জন্য বই ডোন্ট ফরগেট প্রকাশ করেন। CM শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।
ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। এবার সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারত থেকে উড়াল দেবেন সেখানে বসবাসরত তার পরিবারের সদস্যরা। আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য শপথে কমলা হ্যারিসের মামা জি বালাচন্দ্র ও অন্যান্যরা উপস্থিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে। কমলা হ্যারিসের মামা বালাচন্দ্রন বেশ ব্যস্ত সময় পার করছেন। ভাগ্নির এমন সাফল্যে রীতিমতো চারদিকে আলোড়ন তৈরি হয়েছে। বালাচন্দ্রন জানিয়েছেন, আমি খুব গর্বিত। বালাচন্দ্রনের মেয়ে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন সেই খবর জানিয়ে তিনি বলেন, আমার মেয়ে ওকে নির্বাচনের প্রচারে সাহায্য করেছে। কোনোভাবেই বাড়ির মেয়ের শপথ অনুষ্ঠানে হাজির হবার সুযোগ হাতছাড়া করা যাবে না। এ সময় কমলার মায়ের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। কমলার মা শ্যামলা গোপালানের কথা মনে করে তিনি বলেন, বেঁচে থাকলে ও সবচেয়ে বেশি খুশি হতো। 19 বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কমলা হ্যারিসের মা গোপালানভ। ক্যান্সারের সঙ্গে লড়াই করে তিনি 2009 সালে মারা যান। কমলার মামা বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন। এবার ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা কোটি ছাড়ালো, মাস্ক বাধ্যতামূলক করার পরিকল্পনা বাইডেনের। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রে আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। ভাগ্যটা সঙ্গ দিচ্ছে না বিদায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট পদ হারানোর সঙ্গে সঙ্গেই আরও এক দুঃসংবাদ অপেক্ষা করতে চলেছে তার জন্য। এমনই তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল সহ বেশ কয়েকটি বড় মাধ্যম। তাতে বলা হচ্ছে, মতবিরোধ তৈরি হওয়ায় ট্রাম্পকে ডিভোর্স দিতে পারেন মেলানিয়া ট্রাম্প। বিস্তারিত রিপোর্টে। ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন, যে কোনো দিনই বিদায়ী প্রেসিডেন্টকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাতে পারেন বিদায়ী ফার্স্ট লেডি। ওই কর্মকর্তা মেলানিয়া ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন অতীতে। তার দাবি, ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো নয়। দীর্ঘদিন ধরেই সম্পর্কে ফাটল ধরেছে তাদের। মেলানিয়া এই নির্বাচনের ফল পর্যন্ত অপেক্ষা করছিলেন। এরপরেই তিনি তার সিদ্ধান্ত জানাবেন। মেলানিয়ার প্রাক্তন সহযোগী স্টেফনি ওকফ ছিলেন ফার্স্ট লেডির উপদেষ্টা। তিনি দাবি করেছেন, হোয়াইট হাউসে ট্রাম্প ও মেলানিয়া পৃথক ঘরে থাকতেন। তাদের মধ্যে সম্পর্ক ছিল শুধুমাত্র আর্থিক লেনদেনের। এই একই তথ্য দিচ্ছেন মেলানিয়ার আরেক সহকর্মী উমারোসা ম্যানিগল্ড নিউমান। তিনিও জানিয়েছেন, ট্রাম্প ও তার স্ত্রীর সম্পর্ক খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে তা ভেঙে যেতে পারে। ট্রাম্প মেলানিয়ার 15 বছরের বৈবাহিক সম্পর্ক শেষ হতে চলেছে প্রেসিডেন্ট পদের আনুষ্ঠানিক ফল ঘোষণার পরেই বলে ইঙ্গিত মিলেছে। উমারোসা নিউমান জানিয়েছেন, সময় গুনছেন মেলানিয়া, যাতে ডিভোর্স দিতে পারেন। হোয়াইট হাউস থেকে ট্রাম্প বেরোলেই তাকে ডিভোর্স দিতে চান মেলানিয়া। আবু জালাল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। চীনে প্রাদুর্ভাব শুরুর পর প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে মহামারী করোনায় মোট আক্রান্ত কোটি ছাড়ালো। গত এক সপ্তাহের মধ্যে 5 দিনই দৈনিক লক্ষাধিক মানুষ আক্রান্ত হন। এর মধ্যে শনিবার ছিল সর্বোচ্চ 1,31,420 জন। গোটা বিশ্বে আক্রান্ত 5 কোটি ছাড়ানোর দিন যুক্তরাষ্ট্র পেরোল দুঃখজনক এই মাইল ফলক। বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের তৃতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ার মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়ালো।
গত 10 দিনে এখানে প্রায় 10 লাখ মানুষের দেহে কোভিড-19 উপস্থিতি শনাক্ত হয়েছে। 293 দিন আগে ওয়াশিংটনে প্রথমবারের মতো ভাইরাসটির সংক্রমণ শনাক্তের পর এখনই সবচেয়ে বেশি প্রকোপ চলছে। গত এক সপ্তাহে গড়ে দৈনিক 1,05,600 জন রোগী শনাক্ত হয়েছে, যা ইউরোপ ও এশিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ফ্রান্স ও ভারতের চেয়ে অনেক বেশি। গত বছরের ডিসেম্বরে চীনের উহানের গোপন ভাইরোলজি ল্যাবের পাশের বাজার থেকে প্রাদুর্ভাব শুরুর পর করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে 2,37,000-এর বেশি মানুষ মারা গেছেন। গড়ে দৈনিক বিশ্বে করোনায় প্রাণ হারানো প্রতি 11 জনের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের। করোনায় মৃত্যু হারও যুক্তরাষ্ট্রেই বেশি। নভেম্বরের প্রথম 7 দিনে 10টি স্টেটে দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যা ছিল রেকর্ড সর্বোচ্চ। এই রাজ্যগুলো হলো আরকানসাস, ইডাহো, মিনেসোটা, নেব্রাস্কা, নিউ মেক্সিকো, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, উইসকনসিন, উতাহ, ওয়েস্ট ভার্জিনিয়া এবং ওয়াইয়োমিং। মঙ্গলবারের নির্বাচনে সংক্রমণ আরও বেড়েছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প করোনা নিয়ে মশকরা করলেও মহামারীকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন নয়া প্রেসিডেন্ট জো বাইডেন। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে তার। এদিকে দ্য বাইডেন টিম জানায় প্রত্যেক আমেরিকানের নিয়মিত ও বিনামূল্যে পরীক্ষা নিশ্চিত করা হবে। বিভিন্ন কমিউনিটিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সহায়ক নির্দেশিকা দেওয়া হবে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার নিউ ইয়র্ক কমিউনিটি সংবাদ। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শনিবার থেকে উল্লাস যেন শেষই হচ্ছে না বাইডেন সমর্থকদের। অনেক রিপাবলিকান ও ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অভক্তি থেকে এবার ভোট দিয়েছেন বাইডেনকে। তারাও খুশি এই পরিবর্তনে। সবগুলো বড় বড় শহরে থেমে থেমে হওয়া উৎসবে সামিল হচ্ছেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীও। আরও দেখুন ডেস্ক রিপোর্টে। নিউ ইয়র্ক থেকে মায়ামি, ইস্ট থেকে ডেনভার, অস্টিন থেকে ওয়েস্ট, ওহাইও থেকে ক্যালিফোর্নিয়া, সব জায়গায় উৎসবের জোয়ার বইয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থকেরা। এবার সেই উৎসবের জোয়ারে যোগ হয়েছেন বাংলাদেশি আমেরিকানরাও। তাদের আনন্দ যতটা না নতুন প্রেসিডেন্ট পেয়ে, তার চেয়ে বেশি ট্রাম্পকে বিদায় করতে পেরে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে কয়েক হাজার মানুষ করোনা ভাইরাসের ঝুঁকি উপেক্ষা করে জড়ো হয়েছিলেন নিজ দলের প্রেসিডেন্ট প্রার্থীর বিজয় উদযাপন করতে। নতুন প্রেসিডেন্টকে বরণ করতে যোগ দেন কয়েকশো বাঙালি। বাইডেনের পক্ষে বিজয় স্লোগানের পাশাপাশি তারা হেইট ক্রাইম, ব্ল্যাক লাইভস ম্যাটার, ইমিগ্রেন্ট সহ নানা ইস্যুতে সমর্থকেরা স্লোগান দেন। স্লোগানে মুখরিত টাইমস স্কোয়ারে সবার একটাই প্রত্যাশা, যুক্তরাষ্ট্র বর্তমান দুর্যোগ কাটিয়ে আবার ঘুরে দাঁড়াবে। So I'm very happy because with Biden as president we'll have a fighting chance for all of the things that we need like healthcare for all. অনেক দিন পর আমাদের নতুন প্রেসিডেন্ট আসছে, আমরা আশা করি আমাদের সামনের দিনগুলো যাতে ভালো যায়, এইজন্য আজকে আমাদের এই আনন্দ উৎসব। নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা অন্যান্য জাতিগোষ্ঠীর মতো জ্যাকসন হাইটস, পার্কচেস্টার, চার্চ ম্যাকডোনাল্ড, জ্যামাইকায় আনন্দ উৎসবে মেতে উঠেছেন। এদিকে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে শত শত মানুষ জড়ো হয়ে আনন্দ করছেন। বাইডেন সমর্থকদের বিজয় উদযাপনের কারণে হোয়াইট হাউস এলাকায় বেশ যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ গাড়ি থামিয়ে উপরে উঠে গানের পাশাপাশি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে থাকেন। অন্যান্য বড় শহরগুলোতেও জোরে গান, বাদ্যযন্ত্র ও থালা বাসন বাজিয়ে থেমে থেমে উল্লাস করছেন হাজার হাজার সমর্থক। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কোরবানপুর সহ দেশের বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রবাসীরা। দেখুন সহকর্মী মোহাম্মদ হোসেন দীপুর তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে হিন্দু কোয়ালিশন যুক্তরাষ্ট্র সহ আরও কয়েকটি সংগঠনের সমন্বয়ে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লার মুরাদনগরে ফেসবুকে গুজব ছড়িয়ে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ, মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্ম অবমাননার অজুহাতে ষড়যন্ত্রমূলকভাবে একের পর এক হিন্দু শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করছে প্রশাসন। মানববন্ধন থেকে বক্তারা প্রবাসের প্রগতিশীলদের নীরব দর্শক না হয়ে সরব অবস্থানে এসে প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানান। এবং নিউ ইয়র্কে আজকে তাকিয়ে দেখেন, এই ঠান্ডার মধ্যে এতগুলো লোক এসেছে, ভিকটিম পরিবারের মানুষ এসেছে, ওই ছোট্ট বাচ্চাটি পর্যন্ত এসেছে। আপনাদের লজ্জা করে না নিজেদেরকে প্রগতিশীল দাবি করতে, অথচ ভিকটিমের সাথে এসে দাঁড়াতে পারেন না? নিজেরাও তো কিছু করবেন না কখনো, অন্যরা যখন করে সেটাও করতে দিবেন না, সেখানেও আসবেন না। সেম আপনাদের এই প্রগতিশীলতা। আমি প্রতিবারই একটা কথা বলেছি, আপনারা যতদিন আপনাদের আত্মরক্ষার্থে প্রতিরোধ না করতে পারবেন ততদিন আপনাদেরকে এভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করে যেতে হবে। আপনারা থেকে কোনো মুক্তি পাবেন না। বীরভোগ্যা বসুন্ধরা পৃথিবীতে যারা টিকে আছে, মানুষ থেকে যে কোনো প্রাণী আপনি দেখবেন একমাত্র তারা প্রতিরোধ এবং প্রতিশোধ নেওয়ার মাধ্যমে টিকে আছে। প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা সকল অন্যায় শক্ত হাতে প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। দীপক দাসের পরিচালনায় এই সময় আরো বক্তব্য রাখেন দীনেশ মজুমদার, শীতাংশু গুহ, ডক্টর তমাস দুলু রায়, জয়দেব গায়েন, রূপক নন্দী, ভজন সরকার, বিভাস মল্লিক, নিতাই বাগচি, গোবিন্দ বানিয়া, সনজিৎ কুমার সরকার, উত্তম সাহা সহ অন্যরা। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার আয়োজনে ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস পালন করা হয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকেও অভিনন্দন জানানো হয় জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার পক্ষ থেকে। 7 নভেম্বর শনিবার জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে 7 নভেম্বর উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুইবারের নির্বাচিত সভাপতি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠান আরম্ভ হয় কোরআন তেলাওয়াত এবং মোনাজাতের মাধ্যমে। মোনাজাত করেন সহসভাপতি মোহাম্মদ আব্দুল সালিক জাকির। পরে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার প্রতিষ্ঠাতা সভাপতি রাফেল তালুকদার, সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য সারওয়ার খান বাবু, প্রধান উপদেষ্টা AKM রফিকুল ইসলাম ডালিম সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন দুই ভাগে। তারা হলেন দুইবারের নির্বাচিত সফল সাধারণ সম্পাদক গোলাম এন হায়দার মুকুট ও সহসভাপতি এবং উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মান্নান হোসাইন। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের আরও 7 জন সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে 2 দিনে মোট 13 জন এমপির করোনা আক্রান্তের খবর পাওয়া গেল। এদের মধ্যে একজন এমপি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া 2 জন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, একজন উপমন্ত্রী রয়েছেন। আর আছেন একজন সদ্য শপথ নেয়া সংসদ সদস্য। রোববার সন্ধ্যায় শুরু হওয়া জাতীয় সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে এমপিদের করোনা ভাইরাস পরীক্ষার আওতায় আনা হয়। এরপর 2 দফায় তাদের করোনায় আক্রান্ত হবার খবর পাওয়া গেল। করোনা আক্রান্ত 7 এমপি হলেন পাবনা 3 আসনের মকবুল হোসেন, ঢাকা 13 আসনের সাদেক খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, কিশোরগঞ্জ 3 আসনের মুজিবুল হক চুন্নু, বাগেরহাট 1 আসনের শেখ হেলাল উদ্দিন, লালমনিরহাট 1 আসনের মোতাহার হোসেন ও বাগেরহাট 3 আসনের হাবিবুন নাহার। অন্যদিকে অনেকদিন ধরে করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী হাসান মাহমুদের নমুনা পরীক্ষার ফল আবারও পজিটিভ এসেছে। আর এর আগের দিন করোনায় আক্রান্ত হন সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি, তাহমিনা বেগম, ঢাকা 10 আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, পাবনা 4 আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ 2 আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা নেপথ্যে থাকা বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল 10:30টার দিকে পুলিশের একটি দল তাকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে। ঘটনার 28 দিনের মাথায় কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হলো। বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান। তিনি জানান, ভারতে পালিয়ে যাওয়ার পথে কানাইঘাটের ডনা সীমান্ত থেকে জেলা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ হেফাজতে 11 অক্টোবর নগরীর আখালিয়া এলাকার যুবক রায়হান আহমদ মারা যাওয়ার ঘটনায় এসএমপির এসআই আকবর সহ 4 জনকে সাময়িক বহিষ্কার ও 3 জনকে প্রত্যাহার করা হয়। বরখাস্তদের মধ্যে রয়েছে কনস্টেবল হারুনুর রশিদ তৌহিদ ও টিটু দাস। প্রত্যাহার হওয়া 3 জন হলেন এএসআই আশেক এলাহি, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেন। আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে।
এবং ইসলামের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আছে বলে মন্তব্য ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর। লিভ টুগেদার ও মদ্যপানের বৈধতা দিল আরব আমিরাত। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে ফ্রান্সের। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন ইয়েভেস লি ড্রায়ান কায়রো সফরকালে এই মন্তব্য করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এই মন্তব্য করলেন যখন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসলাম নিয়ে বেফাঁস মন্তব্য করার দায়ে ইসলাম বিশ্বে প্রবল সমালোচনার মুখে। এরই মধ্যে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ আল সিসি এবং পররাষ্ট্রমন্ত্রী সামেহ শোক্রাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন লি ড্রায়ান। সাক্ষাতের পর লি ড্রায়ান বলেছেন, আমাদের প্রথম একটি নীতি রয়েছে, সেটি হচ্ছে ইসলামের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা। তিনি বলেন, আমি আরও বলতে চাই, মুসলিমরা ফ্রান্সের সমাজে পুরোপুরি অংশীদার। এছাড়া ফ্রান্সের এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দ্বিতীয় বার্তা হলো আমরা আমাদের মাটি সন্ত্রাসবাদের হুমকির মুখোমুখি, সেটি হলো ধর্মান্ধতা। এই হুমকি অন্যত্র এবং এটি কমন লড়াই। সংযুক্ত আরব আমিরাত শনিবার ইসলামিক আইন সংস্কারের ঘোষণা দিয়েছে। এর প্রেক্ষিতে দেশটিতে অবিবাহিত ছেলেমেয়ে একত্রে বসবাস এবং মদ্যপানের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এছাড়া পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে পুরুষদের যে একচ্ছত্র ভূমিকা ছিল তারও পরিবর্তন আনা হয়েছে। ফলে দেশটিতে নির্যাতনের প্রতিবাদ স্বরূপ পরিবারের পুরুষ সদস্যদের বিরুদ্ধে মামলাও করতে পারবেন নারীরা। ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে বন্ধুত্ব স্থাপনের পর আইন ও বিনিয়োগ ব্যবস্থাকে আরও সহজলভ্য করার উপর জোর দিচ্ছে দেশটির সরকার। সেজন্য ঢালাওভাবে এই আইনি সংস্কার করছে তারা। এবার প্রবাস সংবাদ। বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ জাপানের সাথে দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিসিসিআইজের সভাপতি বাদল চাকলাদার, সাধারণ সম্পাদক নাসিরুল হাকিম, ব্যবসায়ী মোর্শেদ আলম, আব্দুল রাজ্জাক, মনি ঠাকুর, চৌধুরী শাহিন, সুকেন বর্মন, মিজানুর রহমান, শাহিন খান, আলামিন, নাজমুল হাসান রতন, সুমন ভুইয়া, মোহাম্মদ সানাউল্লাহ, আইটি কাজী সহ অনেকে। পরে জাপান বাংলাদেশের ব্যবসার সম্ভাবনাময় নানান খাত রাষ্ট্রদূতের সামনে তুলে ধরা হয়। রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ তার বক্তব্যে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী ও জাপান বসবাসরত অবস্থানরত সবার সুনিশ্চিত অধিকার রক্ষার ও সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস দেন। কাতারে কর্মরত বাংলাদেশি যুবকদের মাঝে স্থানীয় আইন কানুন মেনে চলতে সচেতনতা তৈরি ও প্রবাসী যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, বহির্বিশ্বে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কাতার শাখা। নূর আলম আকাশ ও জসিম উদ্দিনের যৌথ পরিচালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবির খান, তাজুল ইসলাম, ফুল মিয়া, নূর মোহাম্মদ, আলী আহমেদ সহ অনেকে। অনুষ্ঠান শেষে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার কবির হোসেন টেলিকনফারেন্সের মাধ্যমে সংগঠনের সদস্যদের শুভেচ্ছা জানান। প্রবাসের শৃঙ্খলিত জীবনের কর্মব্যস্ততাকে মাড়িয়ে
কাতারে এখন শুরু হয়েছে শীতকালীন বিনোদন বনভোজন উৎসব। কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে প্রবাসীদের বনভোজন উৎসবে বহু মানুষের সম্মিলন ঘটায়। দেশের সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রবাসীরা আসেন প্রাণের টানে, আসেন আবেগের টানে। তারা ছুটে আসেন ভালোবাসার মানুষের সঙ্গে সম্মিলিতভাবে আনন্দ উপভোগ করতে। কাতার থেকে তথ্যচিত্রে কাজী শামীম জানান, শুক্রবার দোহার অদূরে আল শাহনিয়া দোসারি পার্কে কাতারস্থ ফেনী সঞ্চয় সমিতির আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। সপ্তাহের ছুটির দিনের এই বনভোজনে উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক এম নুরুজ্জামান, সদস্য সচিব মোহাম্মদ ইমরান মেজবাউদ্দিন আহমদ রনি। প্রবাসী এই মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ শহীদুল হক। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোকাররম আলী চৌধুরী, ইয়াসিন হোসেন রুবেল, আনোয়ার হোসেন রহিম উদ্দিন, হুমায়ুন কবির, এবিএম দিদারুল আলম আরজু, আবদুল্লাহ হুজুর সহ অনেকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহ আহমেদ খোকন, মকবুল হোসেন মোল্লা, দিলীপ কুমার ছোটন, লোকমান আহমেদ, ইউসুফ শিকদার। এবার সংস্কৃতি সংবাদ। হিন্দি সিনেমা প্রেমীদের জন্য এমন সুখবর হয়তো আর আসেনি কখনোই, কিন্তু এই সুখবরটির অপেক্ষায় ছিলেন কোটি কোটি দর্শক। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বলিউড আলোকিত হতে চলেছে এক সিনেমায় দুই খান শাহরুখ ও আমিরকে দেখার সুযোগ পেয়ে। আমির খানের পরবর্তী সিনেমা লাল সিং চাড্ডায় অভিনয় করতে দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খানকে। এমন খবরই নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। তারা দাবি করছে, আমির খান ও শাহরুখ খান কখনো বড় পর্দায় একসঙ্গে কাজ করেননি। ক্যারিয়ারের শুরুতে দুজন একসঙ্গে ফটোশ্যুটে অংশ নিয়েছেন, অনেক অনুষ্ঠানেও হাজির হয়েছেন। তবে দুজনের সম্পর্কটা ভালো নয় বলে শোনা গেছে বারবার। সেই সম্পর্কে উন্নতি হয়েছে তা জানা গিয়েছিল বছর 2 আগেই। দুজনই দুজনকে নিমন্ত্রণ করেছেন একে অন্যের বাসায়। তারা একে অন্যকে ভালো কাজ ও জন্মদিন, বিয়ের দিনগুলোতে শুভেচ্ছাও জানান। সেই সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেছে লাল সিং চাড্ডা। এখানে শাহরুখ হাজির হবেন একটি অতিথি চরিত্রে। দর্শক, সংবাদ শেষ করার আগে চলুন দেখে নেব গেল সপ্তাহে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত কয়েকটি সাপ্তাহিকের উল্লেখযোগ্য শিরোনাম। বুধবার প্রকাশিত পত্রিকার ঠিকানার প্রধান খবর, প্রেসিডেন্ট হওয়ার পথে বাইডেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন ট্রাম্প। ঠিকানার আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, ক্ষমতার লন্ডনী রোডম্যাপে তারেক। শনিবার প্রকাশিত বাঙালি পত্রিকার প্রধান শিরোনাম, ঘোষণার অপেক্ষায় বাইডেনের জয়, টান টান উত্তেজনায় বিশ্ব। বাঙালির আরেকটি উল্লেখযোগ্য খবর, ট্রাম্পের মামলা ধোপে টিকছে না। সাপ্তাহিক পরিচয়ের প্রধান শিরোনাম, পরিষ্কার ব্যবধানে জিততে যাচ্ছি বাইডেন। পরিচয়ের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হতে না পারা ষষ্ঠ ব্যক্তি ট্রাম্প। শুক্রবার প্রকাশিত প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের প্রধান খবর, হারের সংখ্যায় আদালতে ট্রাম্প। প্রথম আলোর আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, ঘরে 2 শিবিরে বিভক্ত বাংলাদেশিরা। বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের প্রধান শিরোনাম, হোয়াইট হাউসের পথে বাইডেন। বাংলাদেশ প্রতিদিনের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, নির্বাচনে বাংলাদেশিদের জয় জয়কার। সাপ্তাহিক বাংলাদেশের প্রধান শিরোনাম, হোয়াইট হাউসের পথে বাইডেন। বাংলাদেশের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, বহু পরিবারকে পথে বসিয়েছে $600 বেকার ভাতা। সাপ্তাহিক প্রবাসের প্রধান শিরোনাম, ফলাফলের জন্য রুদ্ধশ্বাস প্রতীক্ষা। প্রবাসের আরেকটি উল্লেখযোগ্য খবর, যুক্তরাষ্ট্রে ভোটের দিনে 1 লাখ করোনা আক্রান্ত। সাপ্তাহিক নবযুগের প্রধান শিরোনাম, বাইডেনই প্রেসিডেন্ট তবে। নবযুগের আরেকটি উল্লেখযোগ্য খবর, প্রতিবাদী 4 নারীর জয়। এ ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। দায়িত্ব নিয়ে ব্যাপক পরিবর্তন আনবেন জো বাইডেন। জোর দেবেন অর্থনীতি উন্নয়ন, করোনা মোকাবেলা, বর্ণবৈষম্য দূর এবং অভিবাসনে। ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বলছেন স্ত্রী মেলানিয়া। ওরা চোর, ভোট চুরি করেছে বলে আবারও টুইট ট্রাম্পের। আইনি লড়াইয়ের ঘোষণা। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত মিডল ক্লাস প্রেসিডেন্ট জো বাইডেন। ফার্স্ট লেডি হলেও শিক্ষকতা চালিয়ে যাওয়ার আগ্রহ জিল বাইডেনের। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা কোটি ছাড়ালো, মাস্ক বাধ্যতামূলক করার পরিকল্পনা বাইডেনের। এবং ইসলামের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আছে বলে মন্তব্য ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর। লিভ টুগেদার ও মদ্যপানের বৈধতা দিল আরব আমিরাত। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলে, অথবা লগ ইন করুন www.banglachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যেস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। ভালো থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।